কবিতার নাম সাত ভাই চম্পা, বিষ্ণুদের লেখা এই কবিতা। কবি বিষ্ণু দে, আধুনিক কবি। বিষ্ণুদের তোমরা সম্ভবত ঘোড়সওয়ার পড়েছ বা কাস্তে পড়েছ। আধুনিক কবি হওয়ার কারণেই হোক বা আরও অন্যান্য কিছু কারণে হোক, কিছু তার শব্দ চয়ন এবং কবিতার লেখার যে ভঙ্গি, সেই কারণে তার বেশিরভাগ কবিতায় কিছু দুর্বোধ্যতা রয়েছে। তোমরা যদি ঘোড়সওয়ার কবিতাটা পড়েছো বলেই সেটা আমরা জাস্ট উদাহরণটা বলতে চাইছি। কবিতার যে প্রত্যেকটা লাইন ধরে তার বিষয়বস্তু বের করানো বা মানে বলা, এই সমস্ত কিছুর ক্ষেত্রে অনেকটা প্রবলেম হয়ে থাকে, অসুবিধা হয়ে থাকে। কারণ ঘোড়সওয়ারটা একটা উপলব্ধির কবিতা, সমগ্র কবিতাটা পড়ার মধ্য দিয়ে একটা আলাদা একটা অর্থ বেরিয়ে আসে। সাত ভাই চম্পা ঠিক অতটা দুর্বোধ্য নয়, প্রত্যেকটা লাইনের অর্থ যথাযথভাবে প্রকাশিত হয়, তবুও কিছু কিছু জায়গা একটু বুঝে নিতে হয়। এই সাত ভাই চম্পা এই কবিতাটা কবির সাত ভাই চম্পা কাব্যগ্রন্থ থেকেই নেওয়া। এটা 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল কবির এই কাব্যগ্রন্থটি। কবিতাটি নাম সাত ভাই চম্পা। বলে দিই, সাত ভাই চম্পা এই কাব্যগ্রন্থটি কবি উৎসর্গ করেছিলেন বিজন ভট্টাচার্য এবং শম্ভু মিত্রকে। নাট্যকার শম্ভু মিত্র বিজন ভট্টাচার্যকে উৎসর্গ করেছিলেন মূল যে কাব্যগ্রন্থটি সাত ভাই চম্পা। এটা সাত ভাই চম্পা কাব্যগ্রন্থের কবিতা। কবিতার নামও সাত ভাই চম্পা। সাত ভাই চম্পা এর যে প্রসঙ্গ যদি বলা হয়, এই প্রসঙ্গ কারণ কবিতার সাথে কিছুটা বিষয়ও ওতপ্রোতভাবে জড়িত। সাত ভাই চম্পা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের যে রূপকথার যে গল্প, সেই গল্পের সাথে অনেকটা, নামকরণটা তো অবশ্যই, অনেকটাই অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তোমরা আশা করি অনেকেই সেই সাত ভাই চম্পার যে গল্পটি, সেই গল্পটি জানো। এখানে আমরা জাস্ট গল্পটার মূল বিষয়টা যেটা সেটা বলে দিই। সেখানে রানীদের, 6 রানীর কারণে যে ছোট রানী, সেই ছোট রানী সম্পূর্ণরূপে বঞ্চিত হয়েছিল সমস্ত কিছু দিক থেকে। তার যে সন্তানদের, সেই সন্তানদের বাগানে মাটির হাড়ির ভেতরে একরকম পুঁতে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে সেখান থেকেই গাছে যে সাত ভাই চম্পা এবং একটি পারুল বন ফুল হিসাবে ফুটেছিল। এবং পরবর্তীতে সেই সাত ভাই চম্পা তাদের যে প্রতিবাদ, তারা একে একে রূপ ধারণ করলো। তার মাকে যখন শেষ পর্যন্ত নিয়ে আসা হলো, ছোট রানীকে নিয়ে আসা হলো, তারপর সে প্রকৃতভাবে রূপ ধারণ করলো এবং সমস্ত প্রতিবাদ রাজার কাছে করলো এবং জানালো আসল সত্য, কিভাবে তার মা বঞ্চিত হয়েছে এতদিন। তার মায়ের সেই বঞ্চনা সমস্ত কিছু ফিরিয়ে দেওয়ার জন্য তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ফলে ছোট রানী তার যোগ্য সম্মান ফিরে পেয়েছে এবং পরবর্তীতে সেই যোগ্য সম্মান দিতে পেরেছে এই সাত ভাই চম্পার কারণে রাজা এবং 6 রানী তাদের যথাযথ শাস্তি হয়েছে। এখানেও এই সাত ভাই চম্পা, অর্থাৎ এই চম্পা সে যেন ঠিক একইভাবে পরাধীন, বর্তমানে, পূর্বে ছিল না, বর্তমানে পরাধীন আমাদের ভারতবর্ষ। অর্থাৎ সেই ছোট রানীর মতো অবস্থা যে মুক্তির জন্য অপেক্ষা করছে, তার বর্তমান অবস্থা খুব দুস্থ অবস্থা, মলিন বেশ তার। কিন্তু আমরা যদি আসলে এই চম্পা শব্দটাই অনেকটা মিনিংফুল, মানে কখনো সে আমাদের পরাধীন ভারতবর্ষ, কখনো মুক্তি, কখনো স্বাধীনতা, সমগ্র কবিতা জুড়ে এইভাবেই কবিতার মধ্য দিয়ে চম্পার আবির্ভাব ঘটেছে। আমরা যদি প্রত্যেকটা লাইনে চম্পাকে খুঁজতে যাই, দেখতে পাবো এইভাবে চম্পা বারে বারে তার পট পরিবর্তন করছে। তবে মূল যেটা বিষয় সেটা হলো পরাধীন ভারতবর্ষ, মুক্তি, স্বাধীনতা, এই রূপেই চম্পার কিন্তু আবির্ভাব। দেখো, ঠিক একইভাবে যেমন সে চম্পা তার যে প্রতিবাদী সত্তার কারণে তার মা যোগ্য সম্মান পেয়েছিল, এখানেও আমরা সেই সম্মান কবিতার মধ্য দিয়ে কবি দিতে চাইছেন, বা সেই প্রতিবাদকে কবি রূপ দিতে চেয়েছেন এই কবিতার মধ্য দিয়ে। চম্পা, তোমার মায়ার অন্ত নেই, কত না পারুল রাঙানো রাজকুমার, কত সমুদ্র কত নদী হয় পার, বিরাট বাংলাদেশের কত না ছেলে অবহেলে সয় সকল যন্ত্রণায়। চম্পা, কখন জাগবে নয়ন মেলে। কবি বলতে চাইছেন চম্পা, আমরা যদি ভারতবর্ষ হিসাবে দেখি, পরাধীন ভারতবর্ষ বা প্রাচীন ঐতিহ্য সম্পন্ন সেই ভারতবর্ষ,
সেই ভারতবর্ষ যে রূপেই আমরা তাকে দেখি না কেন, সেই ভারতবর্ষের যে মায়া, সেই মায়া অপরিসীম। কারণ সেখানে বারে বারে বিভিন্ন দেশ থেকে আমাদের এই ভারতবর্ষে বহু নদীর ধারা যেমনভাবে আসে সমুদ্রে মেশে ভারতবর্ষে, রবীন্দ্রনাথ যে ভারতীর্থ কবিতায় বলেছিলেন, শক, হুন, পাঠান, মুঘল একাধিক জাতি বারে বারে ভারতবর্ষে এসেছে এবং ভারতবর্ষের মায়ায় তারা পবিত্র তীর্থক্ষেত্র স্থাপন করেছে, তারা রয়ে গেছে সারা জীবন ধরে। সেই কারণে চম্পার মায়ার কথা বলছেন, এবং সেই মায়ার কথা বলতে গিয়ে বলছেন, কত না পারুল রাঙানো রাজকুমার, 7 ভাই চম্পা এবং একটি পারুল বোন ছিল। অর্থাৎ তার সেই বোনের সেই স্নেহে রাঙানো রাজকুমারেরা, এই রাজকুমার হলো বর্তমান ভারতবর্ষের প্রত্যেকটি স্বাধীনতা সংগ্রামী বা স্বাধীনতার জন্য উন্মুখ ভারতবাসী। তারা কত সমুদ্র কত নদী হয় পার, তারা ভারত মাতার জন্য তারা কত নদী কত সমুদ্র, তারা কত দুঃখ কত দুঃখের সমুদ্র তারা পাড়ি দেয়। আবার অন্য একটি অর্থ রয়েছে যদি বলি, তাহলে ভারতবর্ষে যুগ যুগ থেকে দেখা গেছে বহু জাতি আমাদের ভারতবর্ষে তারা এসেছে, তারা কত সমুদ্র কত নদী পার হয়ে ভারতবর্ষে এসেছে। বিরাট বাংলাদেশের কত না ছেলে, আমাদের এই বাংলাদেশ বলতে চাওয়া হচ্ছে কারণ এটা 1942-43 এই সময় পর্বে রেখা, সেই সময় পর্বে আমাদের যে দেশ সেটি অবিভক্ত ছিল, সেই কারণে বিরাট বাংলাদেশের কত না ছেলে অবহেলে সয় সকল যন্ত্রণায়, তোমার জন্য সমস্ত যন্ত্রণা অবহেলা করে, সেই যন্ত্রণাকে যন্ত্রণাই মনে করে না তারা। চম্পা কখন জাগবে নয়ন মেলে, চম্পা অর্থাৎ স্বাধীনতা, তুমি কখন জাগবে, তোমার জন্য অপেক্ষা করে রয়েছে। চম্পা তোমার প্রেমেই বাংলাদেশ, চম্পা তোমার প্রেমেই বাংলাদেশ, কত না শাওন রজনী পোহালো বলে। এই যে শাওন রজনী, শাওন শব্দের অর্থ শ্রাবণ রজনী, এটা বৈষ্ণব পদাবলী থেকে নেওয়া। এই বৈষ্ণব পদাবলীতে এই পদটা জ্ঞানদাস লিখেছিলেন এই শাওন শব্দ ব্যবহার করে। তো বৈষ্ণব পদাবলীতে যেভাবে রাধা কৃষ্ণের যে প্রেম, অর্থাৎ তাদের যে মিলনের যে সুতীব্র ইচ্ছা, ঠিক একইভাবে স্বাধীনতাকে চাওয়ার জন্য ভারতবাসীর সেই সুতীব্র ইচ্ছাকে কবি একসাথে মিলিয়ে দিচ্ছেন। আমরা যারা বৈষ্ণব পদাবলীর প্রকৃত আদর্শ জানি, সেই প্রকৃত আদর্শে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রসের যে শ্রেষ্ঠত্ব রস, সেখানকার যে ভক্তি, তার যে আসক্তি, তার যে তীব্রতা, সেই তীব্রতা বোঝাতে গিয়ে কবি এই লাইনটা ব্যবহার করছেন। কবি বলছেন, তোমার প্রেমেই বাংলাদেশ, কত না শাওন রজনী পোহালো বলে, পোহালো অর্থাৎ কাটালো, অতিক্রম করলো, কত শ্রাবণ মাসের রাত অতিক্রম করলো তোমাকে ভালোবেসেই। গৌরী সিংহ মাথা হেট টলমল, গৌরী সিংহ অর্থাৎ হিমালয়, গৌরী সিংহ হিমালয়ের সেই সিংহ, সেও মাথা হেট করলো তোমার কাছে, তোমার জন্য। কিভাবে মাথা হেট হলো না, দেখো পরের লাইনেই বলছেন, নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিখা, নিষিদ্ধ দেশ তিব্বত, নিষিদ্ধ দেশ বলা হয় তিব্বতকে, সেই নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিখা। দীপঙ্কর হচ্ছেন অতীশ দীপঙ্কর, বাঙালি অতীশ দীপঙ্কর, তিনি বুদ্ধ ধর্ম প্রচারের জন্য তিব্বত গিয়েছিলেন হিমালয় পর্বত অতিক্রম করে। তো বাঙালির কাছে হিমালয় পর্বত মাথা টলমল হয়ে গিয়েছিল। একজন বাঙালি তার কতটা ধৈর্য, কতটা শক্তি থাকলে সেই হিমালয় পর্বত অতিক্রম করে বৌদ্ধ ধর্ম প্রচার করতে যায় এক নিষিদ্ধ দেশে। নিষিদ্ধ দেশ তিব্বত, প্রাকৃতিক বৈরিতা, অর্থাৎ প্রকৃতির দিক থেকে সমস্ত রকম বাধা রয়েছে সেখানে। এক সুউচ্চ স্থানে তিব্বতের অবস্থান, অপরদিকে মরুভূমি, বরফে ঢাকা, এই সমস্ত প্রাকৃতিক কারণে এই তিব্বতে মানুষ যাতায়াত করতে পারে না। পাশাপাশি এই তিব্বতে যে রাজধানী সেই লাসা, সেখানেও মানুষ যেতে পারে না। লাসা শব্দের অর্থ দেবতার স্থান। এই সমস্ত কিছু কারণ, যেখানে দেবতার অধিষ্ঠান সেখানে মানুষের গমন নেই। এই সমস্ত কিছু কারণে মূলত তিব্বতের এই প্রাকৃতিক যে পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশের কারণেই মানুষ সেখানে যেতে পারে না। দুর্গম প্রাকৃতিক পরিবেশের কারণে একে বলা হয় নিষিদ্ধ দেশ তিব্বত। সেখানেও দীপঙ্কর তার জ্ঞানের শিখা, তার ধর্মের শিখা, বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তিনি সেখানে গিয়েছিলেন। আমরা যদি ম্যাপ দেখি তাহলে দেখতে পাবো সেই তিব্বত, ঠিক তিব্বতের উপরেই রয়েছে চীন, সেখানেও জ্বলেছিল জ্ঞানের শিখা। আবার চীনের ঠিক উপরে রয়েছে মঙ্গোলিয়া। তোমরা ম্যাপটা অনুসরণ করবে, দেখতে পাবে চীন, মঙ্গোলিয়া এবং তিব্বত সমস্ত জায়গাতে আমাদের বাঙালির এই জ্ঞান সম্ভার সমস্ত কিছু পৌঁছে গিয়েছিল।
চম্পা তোমায় চিনেছিল সিংহল। তোমাকে একদিকে যেমন ভারতবর্ষের ঠিক উপর দিকে রয়েছে চীন, মঙ্গোলিয়া এবং তিব্বত, ঠিক আবার নিচে রয়েছে সিংহল। এই সিংহল হলো শ্রীলঙ্কা। বিজয় সিংহ সিংহল দখল করে তিনি নাম দিয়েছিলেন, বিজয় সিংহ থেকে সিংহল নাম দিয়েছিলেন, যেটার বর্তমান নাম হচ্ছে শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কাও আমাদের বাঙালি তার জ্ঞানের সম্ভার পৌঁছে দিয়েছিল, বাঙালির ঐতিহ্য সেখানে পৌঁছে দিয়েছিল। এভাবেই আমাদের ভারতবর্ষ বিভিন্ন স্থানে তার পদার্পণ রেখেছে। তোমাকে খুঁজেছে জানো কি কৃষকে নিপে, স্বাধীনতা তোমার জন্য। তোমাকে কৃষক এবং নিপ। আমাদের বিষ্ণুদে একজন সাম্যবাদী কবি, এই সাম্যবাদ রচনা করতে চান। তিনি রাজার কথা বলেন, তিনি শ্রমিকের কথা বলেন, তিনি কৃষকের কথা বলেন। তোমাকে খুঁজেছে জানো কি কৃষকে নিপে, তোমাকে কৃষক খুঁজেছে, তোমাকে নিপ অর্থাৎ রাজা খুঁজেছে। স্বাধীনতাকে যে যেমন করে খুঁজে, রাজা খুঁজে অশ্বের খুরে, আর নিপ খুঁজে নাগলের ফলা টেনে, তার মধ্য দিয়ে সে স্বাধীনতা পেতে চেয়েছে। আবার শ্রমিক শ্রেণী হাতুড়ির ঘায়ে তোমাকে পেতে চেয়েছে, কাস্তের বাঁকা স্থানে অর্থাৎ কাস্তের যে বাঁকা ধার সেটার মধ্য দিয়ে স্বাধীনতার স্বপ্ন দেখেছে। আবার মাঝি মোল্লা তারা ভাটিয়ালি গানে তোমার স্বপ্ন দেখেছে। যে যেমনভাবে পেরেছে সেইভাবে গান রচনা করেছে, সে তেমনভাবে তোমাকে পেতে চেয়েছে। তুমি পৌঁছে গেছো কপিল মুনির দ্বীপে। কপিল মুনির দ্বীপ যেখানে গঙ্গা নদী সমুদ্রে সাগরে গিয়ে মিশেছে, সেই পূর্ব ভারত, সেইখানে কপিল মুনির দ্বীপে পর্যন্ত তোমার ভারতীয় যে ঐতিহ্য তা পৌঁছে গেছে কলিঙ্গে। আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পড়াতে গিয়ে কলিঙ্গ সম্পর্কে বলেছি, কলিঙ্গ উড়িষ্যা, সেই উড়িষ্যা সেখানেও পৌঁছে গেছে ভারতবর্ষের যে ঐতিহ্য, যদিও এগুলো ভারতবর্ষের মধ্যেই। আবার কঙ্কনে গোয়াতে পৌঁছে গেছে, গুর্জরে অর্থাৎ গুজরাটে পৌঁছে গেছে। চম্পা তোমার 7 ভাই গান করে, এই সমস্ত জায়গায় চম্পা তোমার 7 ভাই অর্থাৎ ভারতবাসীরা গান করে, স্বাধীনতার গান করে, তারা স্বপ্ন দেখে স্বাধীনতার। এইভাবে সমস্ত স্থানে আমাদের ভারতীয় ঐতিহ্যের যে আগমন কবি সেটা দেখাতে চাইছেন। শুধু ভারতবর্ষের মধ্যে নয়, আবার আমাদের বাঙালিরা পৌঁছে গেছে ভারতবর্ষের বাইরেও। পরবর্তী যে স্তবক সেখানে সেই সমস্ত বিষয়ের কথা বলা হচ্ছে শ্যাম কম্বোজে তারা বুঝি টানে দ্বার। শ্যাম, যার বর্তমান নাম হচ্ছে থাইল্যান্ড, সেই শ্যামে থাইল্যান্ডে কম্বোডিয়া সেখানেও বাঙালি জাতি রয়েছে। সেখানেও বাঙালি তার বাঙালির যে ঐতিহ্য সেই ঐতিহ্য সেখানে স্থাপন করেছে। নীলকমলের দেশে রেখে আসে হাড়। নীলকমলের দেশ অর্থাৎ রূপকথার রাজ্য, বাঙালি রূপকথা ভালোবাসে, সেখানেও হাড় রেখে এসেছে। সেই হাড় হয়তো একদিন প্রাণ প্রতিষ্ঠা পাবে। বাঙালির ঐতিহ্য, বাঙালির ভালোবাসা, বাঙালির আশা আকাঙ্ক্ষা কিভাবে সমস্ত জায়গায় পৌঁছে গেছে। বহু চাঁদ, বহু শ্রীমন্ত সদাগর। এই চাঁদ, এই শ্রীমন্ত সদাগর মনসামঙ্গল কাব্যের চাঁদ সদাগর, শ্রীমন্ত সদাগর হলো চণ্ডীমঙ্গল কাব্যের বণিকখণ্ডের যে চরিত্র শ্রীমন্ত সদাগর। শুধু এরা নয়, মানে এরা তো একজন জাস্ট দেখানো হচ্ছে, এরকম বহু সদাগর। চম্পা তোমারই পারুল মায়ার লোভে বাহিরকে ঘর আপনাকে করে পর। তোমার পারুল মায়ার লোভে, তোমার সেই পারুল যে বনের প্রতি যে ভালোবাসা, অর্থাৎ এখানে মূলত ভালোবাসার কথা বলা হচ্ছে, নিজের দেশকে ভালোবাসার কথা বলা হচ্ছে। এই সমস্ত কারণে তারা বাহিরকে ঘর করতে পারে, আবার আপনকে করে পর, যখন যেমন দরকার হয়। বলি হাসে, বলি বালিদ্বীপ, আবার জবদ্বীপ আসে, জবদ্বীপের সার অর্থাৎ জবদ্বীপ, এইটা হলো জাভাদ্বীপ। জবদ্বীপ হলো জাভাদ্বীপ, জাভাদ্বীপের সার অর্থাৎ সাড়া। এই দুটো দেশেই, এইটা দুটোই ইন্দোনেশিয়ার। সেই ইন্দোনেশিয়ার বলি অর্থাৎ বালিদ্বীপ এবং জবদ্বীপ, জাভাদ্বীপ, সেখানেও কিন্তু বাঙালি তার ঐতিহ্য স্থাপন করেছে। তোমার বাহুর নির্দেশ দেখে ক্ষোভে কত প্রাণ গেল, কতজনা নিশি ডেকে অন্ধ আবেগে বৈতরণীতে ডোবে। তোমার বাহুর নির্দেশে চম্পা, তুমি তোমার সেই বাহুর ইঙ্গিত নির্দেশ দেখে ক্ষোভে রাগে কত প্রাণ গেল, অর্থাৎ তুমি যেন চেয়েছো, স্বাধীনতা চেয়েছো, তোমার সেই স্বাধীনতা ফিরিয়ে দিতে চেয়ে কত বাঙালি, কতজন প্রাণ দিল, কতজনা নিশি ডেকে, আবার কতজনা ভুল করে বুঝতে পারলো না তোমার আহ্বান,
তারা মনের ভেতরে যখন কোনো একটা প্রচুর প্রত্যাশা থাকে কোনো কিছুর প্রতি, ধরো কেউ ভোরবেলায় উঠে কোনো একটা কিছু কাজ করবে, বা ভোরবেলায় হয়তো সে শরীরচর্চা করবে, তা কাউকে বলে রেখেছে যে আমাকে ডাকবে, তার মন থেকে সুতীব্র ইচ্ছে যে কালকে যাবই, সে মনে মনে তখন উপলব্ধি করে একটা নিশির ডাক। নিশির ডাক এটা গ্রাম বাংলায় প্রচলিত একটা শব্দ, অশরীরী ডাক। তোমরা যদি শুনতে চাও এই অশরীরী ডাক নিয়ে আমি একটা গল্পও শুনেছিলাম আশ্চর্য রকমের। যাই হোক, এই নিশির ডাক, এইরকম নিশির ডাক বা অশরীরী ডাক অনেকে শুনে, মন থেকে সুতীব্র ইচ্ছা থাকলে এই ডাকটা শোনা যায়। তো এইভাবে আসলে এটা মনের এতই ইচ্ছা, ভুল করে অনেক সময় মানুষ ভুল শুনে ফেলে যে আমাকে কেউ ডাকছে। এটাই আসলে অশরীরী ডাক, অন্য কিচ্ছু নয়। এটা একটা সংস্কার, কুসংস্কার। তো সেই নিশির ডাক শুনে অনেকে এই স্বাধীনতাকে ফিরিয়ে দিতে চেয়ে এরকম ভুল ডাক শুনেছিল। তারপর তারা অন্ধ আবেগে, ভুল করে অন্ধ আবেগ, তাদের যে আবেগ, তাদের যে ভালোবাসা, সেই কারণে তারা বৈতরণীতে নদীতে তারা ডুবে গিয়েছিল, অর্থাৎ প্রাণ দিয়েছিল। ভুল পথে গিয়ে তারা প্রাণ দিয়েছিল। চম্পা তোমার অবিনশ্বর প্রাণ, চম্পা তোমার প্রাণ হচ্ছে অবিনশ্বর, এই প্রাণ কখনো যাওয়ার নয়। এ কোন হিরণ মায়ায় রেখেছো ডেকে, এইরকম কোন হিরণ মায়া, হিরণ শব্দের অর্থ স্বর্ণ, এরকম স্বর্ণ মায়ায় এরকম তুমি ঢেকে রেখেছো কেন? খুলে দাও মুখ, রৌদ্রে জ্বলুক গান, তোমার মুখ উদ্ভাসিত হোক, খুলে দাও, আসল তোমার রূপ দেখাও। অর্থাৎ তুমি এখনো নিজেকে ঢেকে রেখেছো, তুমি এখনো অর্থাৎ স্বাধীনতা বলো বা ভারতবর্ষ বলো, তার যে প্রকৃত রূপ তুমি খুলে দাও। কড়ির পাহাড়ে চম্পা তুমি তো নেই, এই স্বাধীনতাকে কড়ির পাহাড়ে পাওয়া যায় না। কড়ি অর্থাৎ ধন সম্পত্তির প্রাচুর্য, এখানে কখনো চম্পাকে পাওয়া যায় না, তুমি তো নেই। কাঞ্চনমালা জানে না তোমার খেই, কাঞ্চনমালা, কাঞ্চন অর্থাৎ স্বর্ণ, স্বর্ণের পাহাড়ই বলো বা স্বর্ণের মালা বলো, প্রচুর স্বর্ণ বলো, তোমার খেই জানে না, তোমার সূত্র জানে না। মানে সোনা দিয়েও তোমাকে পাওয়া যায় না, কড়ি দিয়েও তোমাকে পাওয়া যায় না, তবুও তোমায় খুঁজে মরে সারা দেশ। অথচ দেখো তুমি এমন কিছু নয় যে তোমাকে কড়ি দিতে হয় বা কাঞ্চনমালা তোমাকে পেলে পাওয়া যাবে, এই সমস্ত কিছুই নয়। মানে অর্থের সাথে তোমার কোনো যোগই নেই, তবুও তোমায় খুঁজে মরে সারা দেশ। ঘোচাও চম্পা দুস্থ ছদ্মবেশ, দুস্থ অর্থাৎ এই গরিবী ছদ্মবেশ তুমি ঘোচাও। এ মাহ ভাদরে ভরা বাদরের শেষে, বিদ্যাপতির বৈষ্ণব পদাবলীর পদ। এর আগে আমরা পেয়েছিলাম শ্রাবণ, এরপর আমরা পাচ্ছি ভাদ্র, অর্থাৎ সময় অতিক্রম হয়েছে। সময় অতিক্রমে ভাদ্র মাস এসেছে, এ ভরা এ মাহ মানে মাস, এই মাসে ভাদ্র মাসে ভরা বাদরের শেষে। অর্থাৎ যেভাবে রাধা কৃষ্ণের জন্য মিলনের প্রতি তীব্র আকাঙ্ক্ষায়, উৎকণ্ঠায় সে অধীর সময় অতিক্রম করেছিল, ঠিকভাবে সেইভাবেই সময়ের অতিক্রমে ভারতবাসী তোমার সেই মুক্তি, তোমার সেই স্বাধীনতার জন্য অপেক্ষা করছে। চকিতে দেখাও জনগণমনে মুখ, তোমার সেই মুক্তির মুখ দেখাও, স্বাধীনতার মুখ দেখাও। মুক্তি মুক্তি, স্বাধীনতা স্বাধীনতা, চিনি সে তীব্র সুখ, স্বাধীনতার চেয়ে বড় সুখ হয় না। 7 ভাই জাগে, 7 ভাই জেগে উঠেছে স্বাধীনতার জন্য। নন্দিত দেশে দেশ, নন্দিত, নন্দিত শব্দের প্রকৃত অর্থ আনন্দিত, এখানে যেন বন্দিত দেশ দেশ, অর্থাৎ সমস্ত দেশে যেন তোমার বন্দনা হচ্ছে। তুমি জেগে ওঠো, আর সময় অতিক্রম করা যাবে না। এইভাবেই কবিতায় 7 ভাই চম্পার প্রসঙ্গ আনলেন কবি বিষ্ণুতে। এই কবিতাটা তোমাদের জন্য কিভাবে তোমরা দেখবে, দেখো এই কবিতা থেকে মূলত তোমাদেরকে এই কবিতাটা আমি বলবো, প্রথমত তোমরা এটা মুখস্থ করে নেবে 1 নাম্বার। দ্বিতীয়ত প্রত্যেকটা লাইনের যে শব্দ, সেই শব্দগুলোকে তোমরা খেয়াল করবে। ধরো এখানে বলা হলো শ্যাম কম্বোজে তারা বুঝি টানেদার, শ্যাম তার বর্তমান নাম কি জানতে হবে তোমাদের। থাইল্যান্ড, কম্বোজের এখন বর্তমান নাম কি, এইভাবে যে বিভিন্ন রকম প্রশ্ন। মানে মূলত তোমার এখান থেকে যে অর্থের দিক থেকে বা একটা লাইন তুমি যদি ভালোভাবে পড়ে থাকো, তার ভেতরের যে অর্থ যদি কিছু রয়েছে, তোমাদের এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে মূলত এই বাইরের যে দিকটা, কবিতার যে বাইরের দিকটা, অর্থাৎ কবিতাটা যদি ভালোভাবে মুখস্থ করো এবং শব্দের অর্থগুলো যদি যথাযথভাবে দেখে রাখো, তাহলেই এই কবিতার তোমাদের ক্ষেত্রে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে।